হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের সেদিন দিল্লি যাওয়ার জন্য ফ্লাইট ছিল দমদম থেকে 8:30 নাগাদ। তো আমি এখানে ফ্লাইটে উঠে গেছি এবং আমার উইন্ডো সিট ছিল, আর এই জানলার পাশে বসে বসে মেঘের শহরটাকে ক্যামেরাবন্দি করছিলাম। সবচেয়ে ভালো লাগে যখন অনেক নিচে বাড়িঘর, গাছপালা, রাস্তা দিয়ে গাড়ি চলতে দেখা যায়, আবার তার উপর দিয়ে তুলোর মতন মেঘ ভেসে বেড়ায়। কখনো কখনো আবার মেঘগুলোর ছায়া বাড়িঘরের ওপরও এসে পড়ে। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে যখন ক্যাবের জন্য ওয়েট করছিলাম তখন ছবিগুলো তুলে, যাই হোক 2.5 থেকে 3.5 ঘন্টার মধ্যেই আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে যাই এবং সেখান থেকে সোজা আমরা একটা ক্যাব বুক করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমি, অভিষেক আর আমার মা বাবা এই 4 জন মিলেই কিন্তু এই ট্যুরটা করেছিলাম। আর মেক মাই ট্রিপের মাধ্যমে আমরা আমাদের হোটেল এবং ক্যাব বুক করেছিলাম, আর আমাদের হোটেলের নাম ছিল লেরোই। দিল্লি এয়ারপোর্ট থেকে ক্যাবে করে আমাদের হোটেলে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 30 মিনিট বা তার একটু বেশি। হোটেলটি 2206 রাজগুরু রোড, চুনামান্ডি, পাহাড়গঞ্জ, নিউ দিল্লিতে অবস্থিত। এটি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের একদম কাছে। আমাদের চেক ইন করতে করতে প্রায় 12টা বেজে যায়। হোটেল সম্পর্কিত আরও অন্যান্য তথ্য আমি আমার পরের ভিডিওতে শেয়ার করব। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম, তারপর কিছুক্ষণের জন্য রেস্ট করে আমরা দিল্লি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আমরা 2টো রুম নিয়েছিলাম, একটা বাবা মায়ের আর একটা আমাদের, আর এই ছবিটি আমাদের রুমেই তোলা। প্রথমেই আমরা গেছিলাম মোগল সম্রাট শাহজাহানের নির্মিত লালকেল্লায়। লাল বেলেপাথরের বিশাল দেয়ালের জন্যই এর নাম লালকেল্লা। ভেতরে ছবি বা ভিডিও করার কোনো স্কোপই ছিল না। এখানে একটি প্রাচীন জাদুঘর এবং ভারতীয় যুদ্ধ স্মারক সংগ্রহালয়ও রয়েছে। লালকেল্লার ঠিক উল্টো দিকের এই মন্দিরটি জৈন ধর্মাবলম্বীদের দিগম্বর লাল মন্দির। আমাদের আর এই মন্দিরের ভেতরে যাওয়া হয়নি। এরপর আমরা চলে যাই ইন্ডিয়া গেট দেখার উদ্দেশ্যে। দিল্লির বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হলো ইন্ডিয়া গেট। প্রধানত ভারতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই নির্মাণ করা হয়। এই গেটের সামনে রয়েছে একটি অনেক বড় পার্কল্যান্ড, যেখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। তো আমরাও সবাই চারিদিকটা একটু ঘোরাঘুরি করছিলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরাও এসে ইন্ডিয়া গেটের সামনে পৌঁছালাম। ওই যে দেখা যাচ্ছে, সে স্বার্থে যে সমস্ত সৈনিক প্রাণ দিয়েছেন তাদের নাম এই কাঠামোটায় খোদাই করা আছে। ইন্ডিয়া গেটের সামনে এসে আমরা বেশ কিছু ভিডিও আর ফটোশুট করলাম। তারপর মেন গেট ধরে বেরিয়ে এলাম রাষ্ট্রপতি ভবন দেখার উদ্দেশ্যে। পথ ধরে দূরে যে একটি হলুদ রঙের ছোট ভবন দেখা যাচ্ছে, এটি হলো রাষ্ট্রপতি ভবন। এই পথটির নাম দেওয়া হয়েছিল কর্তব্য পথ, যার একদিকে রয়েছে রাষ্ট্রপতি ভবন আর ঠিক উল্টো দিকে রয়েছে ইন্ডিয়া গেট। স্বাধীনতার পরেই এই পথটির নাম দেওয়া হয় রাজপথ। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি লোটাস টেম্পল দেখার জন্য। দুর্ভাগ্যবশত সেখানে গিয়েও আমাদের কোনো ছবি তোলা হয়নি। পরের দিন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যমুনা এক্সপ্রেস ধরে আগ্রার উদ্দেশ্যে। বাই রোড দিল্লি থেকে আগ্রার ডিস্টেন্স 243 কিলোমিটার, মানে যেতে 4 ঘন্টা এবং আসতে 4 ঘন্টা। রাস্তায় যেতে যেতে আমরা ছোট বড় অনেক ধরনের মন্দিরই দেখতে পেয়েছি। আমাদের প্ল্যানই ছিল আগ্রা যাওয়ার পথে মথুরা এবং বৃন্দাবনের বিশেষ কিছু স্থান দেখব। আসলে মথুরা এবং বৃন্দাবনের সমগ্র দর্শনীয় স্থান দেখার জন্য গোটা 2টো দিন লাগে। এই সময়টা আমাদের হাতে একদমই ছিল না। এই স্থানটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। সমস্ত স্থানগুলোতে না ছবি তোলা একেবারেই নিষেধ। এমনকি পার্স, ফোন, ক্যামেরা এগুলো বাইরে জমা করে যেতে হয়। কৃষ্ণের জন্মস্থানের ভেতরে যে মন্দিরটি রয়েছে সেটি এক কথায় অপূর্ব। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই গোকুলের। আর এই ছবিতে আমি আর আমার গোপাল, যে সবসময় আমার সাথে থাকে, আমার গোপাল নিজের বাড়ি ঘুরতে গিয়েছিল। আমার কি সৌভাগ্য যে আমি ওকে নিয়ে যেতে পেরেছি। এটি হলো যমুনা নদী। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর সেই রুদ্ধ কারাগার থেকে তার পিতা বাসুদেব মাথায় করে এই যমুনা নদী পার করে শ্রীকৃষ্ণকে এই গোকুলে দিয়ে যান। তারপর আমরা চলে আসি আগ্রায় তাজমহল দেখার জন্য। এই ছোট ছোট গাড়িগুলোতে করে তাজমহলের ভেতরে যেতে হয়। আর এখানে আবার বাইরে থেকে কোনো খাবার নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না। এখানকার সিকিউরিটি চেকিং অত্যন্ত কড়া। ইভেন আমার গোপালকেও ভেতরে ঢুকতে দেয়। এবার আসি তাজমহল প্রসঙ্গে। কম বেশি ছোট বড় সবাই তাজমহল সম্পর্কে মোটামুটি জানে। ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামিক স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতন দেয়াল দিয়ে 3 দিক থেকে বেষ্টিত। নদীর দিকের পাশটিতে কোনো দেয়াল নেই। এই দেয়াল বেষ্টনীর বাইরে আরও সমাধি রয়েছে, যার মধ্যে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি এবং মুমতাজের প্রিয় পরিচারিকাদের একটি বড় সমাধি রয়েছে। এই স্থাপত্যসমূহ প্রধানত লাল বেলেপাথর দ্বারাই তৈরি। দেখতে সে সময়কার ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতো। চত্বরের একেবারে শেষে বেলেপাথরের তৈরি 2টি ইমারত রয়েছে। 2টি ইমারত দেখতে হুবহু একই রকমের, যেন একটি আরেকটির প্রতিচ্ছবি।
এখানে পূর্ব দিকে যে ইমারতটি রয়েছে সেটি হলো মসজিদ, আর উত্তর দিকের যেটি রয়েছে সেটি হলো জাওয়াব, মানে যেখানে মেহমানদের থাকার ব্যবস্থা করা হতো। আর তাজমহলের মূলে যেটি রয়েছে সেটি হলো এই সাদা মার্বেল পাথরের সমাধি, যা অন্যান্য মুঘল দেশীয় সমূহ মূলত পারস্য দেশীয় বৈশিষ্ট্য, যেমন আইওয়ান সহ প্রতিসম ইমারত, একটি ধনুক আকৃতির দরজা এবং ওপরে একটি বড় গম্বুজ রয়েছে। এই সাদা মার্বেল পাথরের সমাধিটি একটি বর্গাকার বেদির উপরেই দাঁড়িয়ে রয়েছে। এই কাঠামোটি কিন্তু বিশাল এবং বেশ কক্ষ বিশিষ্ট। প্রথম কক্ষটিতে শাহজাহান এবং মুমতাজ মহলের স্মৃতিফলক বসানো রয়েছে। তাদের কবর রয়েছে এর এক স্তর নিচে। তাজমহলের পেছনের দিকে রয়েছে যমুনা নদী, যেখানকার জায়গাটি দেখতে অপূর্ব সুন্দর। এখানেও তাজমহলের ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না। সত্যি খুব অবাক হয়েছি এই মার্বেল পাথর এবং তাদের ওপরে করা এই নকশাগুলো দেখে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য বলে কথা, তার আলাদা বিশেষত্ব তো কিছু থাকবে। তাই আমরা বাইরেই তাজমহলের সামনে সবাই মিলে বেশ কিছু ছবি তুলেছি। তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম মিনি বাজার এবং আগ্রা ফোর্ট। আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল বলে আমি আর আমার বাবা গাড়িতেই ছিলাম, এবং আগ্রা ফোর্টে আমার মা আর অভিষেক গিয়ে দেখে এসেছে, তার কিছু ছবি শেয়ার করছি। আমরা যেহেতু গাড়ি থেকে নামিনি, তাই আমাদের এসে মা আর অভিষেক মিলে পোক করছিল আর বলছিল এটা নাকি আরও বেশি সুন্দর, এবং হয়তো এটাই সত্যি, কারণ মুঘল স্থাপত্য সত্যিই সুন্দর। এবং সেখান থেকে টানটান আমরা দিল্লির হোটেলে ফিরে আসি। আমাদের হোটেলে ফিরতে ফিরতে ভোর 3:30 4টে বেজে যায়। আবার পরের দিন বেরিয়ে পড়লাম। সেদিন আমাদের বন্দে ভারতে করে দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার টিকিট বুক করা ছিল। আমরা চলে এসেছি রাজঘাট পরিদর্শনে। রাজঘাট হলো ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স। এই স্মৃতিসৌধটি প্রথমে মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয় এবং 31শে জানুয়ারি 1948 সালে তার দাহস্থান চিহ্নিত করার জন্য একটি কালো মর্মরের মঞ্চ নির্মাণ করা হয়। স্মৃতিসৌধটি যেখানে অবস্থিত সেই জায়গাটিতে যেতে একটি পাথরের ফুটপাথ ধরে প্রাচীরের ঘেরের দিকে যেতে হয়। পরে জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, চৌধুরী শরণ সিং ও অটল বিহারী বাজপেয়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন স্মৃতিচিহ্ন অন্তর্ভুক্ত করার জন্য এই স্মৃতিসৌধ কমপ্লেক্স প্রসারিত করা হয়। এরপর আমরা চলে আসি দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দেখার জন্য। গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির এটি। শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার গুরু প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করা হয়। যমুনা নদীর তীরে অবস্থিত মন্দিরের একাংশেই দামি পাথর দিয়ে স্বামী নারায়ণ ও ভারতের ইতিহাস বর্ণিত রয়েছে। এক কথায় বলতে গেলে অপূর্ব। স্বভাবতই সেখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম দিল্লির রেলওয়ে স্টেশনে, কারণ সেদিন আমরা দিল্লি থেকে বন্দে ভারতে করে হরিদ্বারে পৌঁছে গিয়েছিলাম। তবে আজ এ পর্যন্তই। তবে আশা করি আবার দেখা হবে আমাদের এর পার্ট 2 ভিডিওতে।